হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর ইতিহাসের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারত উপমহাদেশ থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু সেকেন্ড ইংলিশ পরীক্ষাতে আসবে, তাই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং খাতায় নোট করে রেখো। ওকে, তো চলো শুরু করছি। এর আগে আমি চতুর্থ অধ্যায় দিয়ে দিয়েছি, যে যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে এসে প্লিজ ফলো করবে। ক্লাস 6 যাবে, সেখান থেকে পরপর সব ভিডিও পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈন ও বৌদ্ধ সাহিত্যে কটি মহাজন পদের কথা জানা যায়? উত্তর 16টি। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটির নাম কি? উত্তর অসমক। মগধের রাজধানী কি ছিল? মগধের রাজধানী কি ছিল? উত্তর দেখে নাও, প্রথমে রাজগৃহ, পরে পাটলিপুত্র। তার পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের সময় একটি গণরাজ্যের নাম লেখো। উত্তর মল্ল। তার পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম। উত্তর মল্ল ও বজ্জী। তার পরের প্রশ্ন, মল্লদের দুটি রাজ্যের নাম কি? উত্তর পাবা ও কুশিনারা। তার পরের প্রশ্ন, যে সকল বজ্জী বৈশালীর আশেপাশের অঞ্চলে বাস করত তাদের কি বলা হতো? উত্তর দেখে নাও, লিচ্ছবি। তার পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধে কে রাজত্ব করেছিলেন? উত্তর রাজা অজাতশত্রু। তার পরের প্রশ্ন, নব্যধর্ম আন্দোলনের সময় কোন দুটি ধর্মমতের জনপ্রিয়তা বৃদ্ধি পায়? উত্তর জৈন ও বৌদ্ধ ধর্ম। তার পরের প্রশ্ন, আজীবিক গোষ্ঠীর সংগঠক কে ছিলেন? উত্তর মাংখলিপুত্র গোশাল বা মঙ্খলিপুত্র গোশাল। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দিয়েছে, এটা কিন্তু দেওয়ার সময় প্রচুর রয়েছে, তো এটা কিন্তু স্টার করে রাখবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? উত্তর তীর্থঙ্কর। তার পরের প্রশ্ন, শেষ দুজন জৈন তীর্থঙ্করের নাম লেখো। উত্তর পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। তার পরের প্রশ্ন, কে কেবলীর নামে পরিচিত লাভ করেছিলেন? উত্তর বর্ধমান মহাবীর। তার পরের প্রশ্ন, জৈন ধর্মের 4টি মূলনীতি কি নামে পরিচিত ছিল? উত্তর চতুর্জাম ব্রত। তার পরের প্রশ্ন, মহাবীর জৈন ধর্মের 4টি নীতির সঙ্গে আর কোন নীতি অন্তর্ভুক্ত করেন? উত্তর ব্রহ্মচর্য নীতি। তার পরের প্রশ্ন, জৈনরা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিলেন? উত্তর শ্বেতাম্বর ও দিগম্বর। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, জৈন ধর্মের মূল উপদেশগুলো কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর দ্বাদশ অঙ্গে, ঠিক আছে? তার পরের প্রশ্ন, ভদ্রবাহু কে ছিলেন? উত্তর দিগম্বর সম্প্রদায়ের নেতা। তার পরের প্রশ্ন, শ্বেতাম্বর গোষ্ঠী নেতা কে ছিলেন? উত্তর স্থূলভদ্র। তার পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের বাল্যকাল কি নাম ছিল, অর্থাৎ বাল্য নাম কি ছিল? উত্তর সিদ্ধার্থ। তার পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম কোথায়? ঠিক আছে, এবং কবে জন্ম হয়? দেখে না উত্তর, নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুতে 566 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মেছিলেন। তার পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে তপস্যা করেছিলেন তার নাম কি? উত্তর বোধি বৃক্ষ। তার পরের প্রশ্ন, কোথায় গৌতম বুদ্ধ প্রথম তার 5 জন শিষ্যের মধ্যে উপদেশ প্রচার করেন? উত্তর বারাণসীর কাছে সারনাথে গিয়ে। তার পরের প্রশ্ন, বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা কি নামে পরিচিত? বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা কি নামে পরিচিত? উত্তর দেখে নাও, ধর্মচক্র প্রবর্তন। তার পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি যে উপায় সেটি কি নামে পরিচিত? উত্তর অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। তার পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে কোথায় মারা যান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর দেখে নাও, 886 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে তিনি মারা যান। তার পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় কোন সম্রাটের আমলে অনুষ্ঠিত হয়? উত্তর রাজগৃহ অজাতশত্রু। তার পরের প্রশ্ন, কোন ধর্মসঙ্গীতিতে বৌদ্ধরা থেরবাদী ও মহাসাংঘিক এই 2 ভাগে ভাগ হয়ে যান? উত্তর চতুর্থ ধর্ম সঙ্গীতিতে। তার পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেন কে? উত্তর বসুমিত্র। তার পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? উত্তর ত্রিপিটক। তার পরের প্রশ্ন, ত্রিপিটকের প্রধান 3টি ভাগ কি কি? উত্তর সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরের প্রশ্ন, জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? উত্তর সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণকে ত্রিরত্ন বলা হয়। তার পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? এর আগেটা ছিল জৈন ধর্মের ত্রিরত্ন, এবার আসছি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। কি কি? বুদ্ধ, ধম্ম আর সংঘ। এটা পুরনো বই বলে বইটা দাগানো, কিছু মনে করো না, শুধু তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ওকে, তারপরের প্রশ্ন, গৌতম বুদ্ধের
বিভিন্ন জন্মের কথা কোন গ্রন্থে উল্লেখ আছে? উত্তর জাতক গ্রন্থে। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল কোনটি? উত্তর অসমক। মগধের পরবর্তী রাজধানী কি ছিল? পাটলিপুত্র। সুদ গ্রহণ করা কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? উত্তর ব্রাহ্মণ্য ধর্মের। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? বলা হতো তীর্থঙ্কর। পঞ্চমহাব্রতের পঞ্চম নীতিটি প্রবর্তন করেন কে? মহাবীর। দ্বাদশ অঙ্গে বিভক্ত কটি না 12টি খণ্ডে দ্বাদশ অঙ্গ বিভক্ত। দিগম্বরগণ অনুগামী ছিলেন মহাবীরের এবং শ্বেতাম্বরদের প্রাধান্য ছিল ভারতের উত্তরে। সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন মাত্র 29 বছর বয়সে, এটাও পরীক্ষাতে দেয়। সত্যপিটক বিনয়পিটক সংকলন করা হয় প্রথম বৌদ্ধ সংগীতিতে। তারপরে প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন কি তীর্থঙ্কর না জৈন তীর্থঙ্কর? অ্যান্সার তো ঠিক দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? শাক্য বংশে। বোধি বৃক্ষ হলো ড্যাশ গাছ, কি গাছ? পিপল গাছ। আর্য সত্য ড্যাশ ধর্মের অংশ? বৌদ্ধ ধর্মের অংশ। মার্গ মানে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্গ মানে হচ্ছে পথ, পরীক্ষাতে দেয়। পিটক শব্দের অর্থ কি? পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। তো এই হচ্ছে শর্ট প্রশ্ন। এবার 2 নম্বরের বড় প্রশ্ন দেখে নাও। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি কি? করবে। জৈন ও বৌদ্ধ ধর্মে ত্রিরত্নগুলো কি কি? ঠিক আছে। মহাযান ও হীনযান কাদের বলা হয়? কোন বৌদ্ধ সংগীতিতে এরা আলাদা হয়ে যায়? তারপরের প্রশ্ন, ত্রিপিটক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলছি এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। ত্রিপিটকের বাকি উত্তরটুকু দেখে নাও। এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। অষ্টাঙ্গিক মার্গ কি? ঠিক আছে, ভালো করে করবে। মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? এই মহাপরিনির্বাণের বাকি উত্তরটা এটুকু শেষ হলো। আর্য সত্য বা চতুরার্য সত্য বা 4টি আর্য সত্য কি কি? ঠিক আছে, ভালো করে করবে। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো? ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? খুব ভালো করে করবে। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো কি ছিল? পঞ্চমহাব্রত বলতে কি বোঝো? নব্য ধর্ম বলতে কি বোঝায়? মগধ ও ব্রিজি মহাজন পদের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মগধের রাজধানী কোথায় ছিল? মগধ বলতে এখনকার কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায়? জনপদ বলতে কি বোঝায়? বড় প্রশ্ন ক্ষেত্রে হীনযানবাদ ও মহাযানবাদের মধ্যে পার্থক্য করবে। ঠিক আছে, আমি উত্তরটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে খাতায় এটা লিখে নেবে। ঠিক আছে। মগধের উত্থানের কারণগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য। তোমাদের কিন্তু সেকেন্ড পরীক্ষাটা কিন্তু 25 নম্বরের মধ্যে হবে, সুতরাং বড় প্রশ্ন তোমাদের কিন্তু করতেই হবে। ঠিক আছে, ওকে। তো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এই হলো সাজেশন, এগুলো ভালো করে করো, এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।